বিভিন্নভাবে যে ইউজ করা আছে কোনটা হচ্ছে বডির কোনো একটা স্ট্রাকচারের জন্য ফিক্সড না, এটা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটাকে যখন এটা ডেসক্রাইব করা হয়, কম্পেয়ার করা হয়, তখন এই শব্দগুলো ইউজ করা হয়। এগুলো কোনো ফিক্স না যে বডিতে কোনো মিডিয়াল কোনো স্ট্রাকচার ফিক্স নেই, ল্যাটারাল কোনো স্ট্রাকচার ফিক্স যেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই রকম কিন্তু কোনো কিছু না, যে একটা সাপেক্ষে যখন আরেকটাকে আপনি ডেসক্রাইব করবেন, রিলেট করবেন, তখন হচ্ছে এই শব্দগুলো ইউজ করা হয়। এখন ল্যাটারাল শব্দটা ইউজ করা হয় যে বডির যে স্ট্রাকচার গুলো যে বডির মিড লাইন থেকে দূরে অথবা বডি সারফেস থেকে দূরে সেগুলো হচ্ছে ল্যাটারাল, আর যেগুলো হচ্ছে বডি সারফেসের দিকে থাকে অথবা মিড লাইনের দিকে থাকে সেগুলো হচ্ছে মিডিয়াল। কিন্তু এটা অ্যাবসলিউটলি যখন দুইটা স্ট্রাকচার কম্পেয়ার করে তখন ওই দুইটা স্ট্রাকচারে কোনটা হচ্ছে বডির মিড লাইনের কাছাকাছি থাকে অথবা বডির সারফেসের কাছাকাছি থাকে, তখন যেটা বডির সারফেসের কাছাকাছি অথবা বডির মিড লাইনের কাছাকাছি থাকবে সেটাকে মিডিয়াল স্ট্রাকচার বলা হবে, আর যেটা বডির মিড লাইন থেকে দূরে অথবা বডির সারফেস থেকে দূরে থাকবে সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল। বুঝা গেল? জি স্যার। মানে এখানে একটা एग्जांपल দেয়া আছে, হিউমেরাস ইজ ল্যাটারাল টু দ্য স্টার্নাম। হিউমেরাস এই যে আপার লিম্বের উপরের যে বলা যায় আর্মের যে বোনসটা আছে সেটা হচ্ছে হিউমেরাস, আর স্টার্নামটা হচ্ছে এখানে চেস্টের মাঝখানে আছে। এখন দুইটা সাপেক্ষে হিউমেরাস ল্যাটারাল। এখন হিউমেরাস আপনি যদি ক্লাভিকল আবার স্টার্নামের সাথে কম্পেয়ার করেন তাহলে কোনটা ল্যাটারাল হবে কোনটা মিডিয়াল হবে? স্টার্নামটা মিডিয়াল হবে আর ক্লাভিকলটা আপনার হচ্ছে ল্যাটারাল হবে। Medial is used to describe the position of a part of the body located towards the midline. For example, coccyx is medial to carpus. এখানে বিভিন্ন এক্সাম্পল আপনি এটাই দিতে হবে, আপনি আপনার মতো করে দিতে পারবেন যদি সেটা আপনি বুঝে ঠিকমতো দেন। তারপর এন্টিরিয়র যেটাকে ভেন্ট্রাল অথবা অনেক সময় এটাকে ফ্রন্টও বলে, কিন্তু এন্টিরিয়র শব্দটা অনেক ক্ষেত্রে ভেন্ট্রাল ইউজ করা হয় আর পোস্টেরিয়র শব্দটাকে ডরসাল শব্দ হিসেবে ইউজ করা হয়। যে anterior or ventral is used to describe the front or out towards the front of the body. For example, the sternum is anterior to the vertebra. এখন এইখানে যেটাই আছে যে এখানেও কিন্তু একবার যেটা বলা হচ্ছে যে যে স্ট্রাকচার গুলো সামনের দিকে থাকবে, যে বডি সারফেসের সামনের দিকে থাকবে সেই স্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে ফ্রন্টাল, মানে ফ্রন্ট সাইডের স্ট্রাকচার। যেগুলো ব্যাকের দিকে থাকবে সেগুলো হচ্ছে ব্যাক সাইডের স্ট্রাকচার। এখন দুইটা স্ট্রাকচার যখন আপনি কম্পেয়ার করবেন, যখন আপনি ধরেন আপনি কম্পেয়ার করতেছেন যে আপনার কিডনি এবং স্টমাকের কম্পেয়ার করতেছেন, তাহলে স্টমাকটা কিডনির সামনের দিকে থাকে, তাহলে হচ্ছে যে স্টমাক হচ্ছে কিডনির সাপেক্ষে ওটা হচ্ছে এন্টিরিয়র স্ট্রাকচার, আর স্টমাকের সাপেক্ষে কিডনি হচ্ছে পোস্টেরিয়র স্ট্রাকচার। আবার কিডনি এবং আপনি যদি ইসের কথা চিন্তা করেন, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কথা চিন্তা করেন, তাহলে কিডনিটা থাকবে সামনে আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা থাকবে হচ্ছে পিছনে। বুঝা গেল? স্যার কককিক্স আর কার্পালেরটা বুঝি নাই স্যার। কোনটা? স্যার ওই যে কককিক্স ইজ, জি স্যার। এইখানে কক্সিস বোনটা কোথায় থাকে? মিড লাইনে তো থাকে। এখন কার্পাল বোনসটা কোথায় থাকে? আপনি যদি নরমাল অ্যানাটমিক্যাল পজিশন মেইনটেইন করেন, আপনার যখনই এই যে টার্মিনোলজি ইউজ করা হচ্ছে সবগুলোই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে অ্যানাটমিক্যাল পজিশনের কথা চিন্তা করে। আমি কি বললাম বুঝা গেল? এখন নরমালি অ্যানাটমিক্যাল পজিশনে আপনার আপার লিম্বটা কি থাকে? বডির সাইডে থাকে। তাহলে হচ্ছে কার্পাল বোনসটা কি? এটা কি মিডিয়ালি থাকবে না ল্যাটারাল সাইডে থাকে? যদি আপনি কম্পেয়ার করেন, এটা ওইটা যে আপনি এখানে যা কিছু করা আছে সব হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের সাপেক্ষে কিন্তু ডেসক্রাইব করা হয়। আপনি সেটা শুয়ে থাকেন, বসে থাকেন, দাঁড়ায় থাকেন, কিন্তু নরমালি যখনই কোনো অ্যানাটমিক্যাল কোনো স্ট্রাকচার ডেসক্রাইব করবে একটার সাথে আরেকটা রিলেশন করে সবগুলো কিন্তু করাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনকে মাথায় রেখে করা হয়। বুঝা গেল? জি স্যার। Posterior dorsal বলা হচ্ছে used to describe the back of the body. For example, vertebral column is posterior to the sternum. এখন এখানে ভার্টিব্রাল কলামটা একেবারে শেষে। এখন ভার্টিব্রাল কলামের আগে যে ইমিডিয়েট আগের স্ট্রাকচার আছে সেটাও কিন্তু ভার্টিব্রাল কলামের তাহলে এন্টিরিয়র স্ট্রাকচার হবে। মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে যে একটা সাপেক্ষে আরেকটা। কিন্তু
তারপর প্রক্সিমাল এবং ডিস্টাল, যে প্রক্সিমাল ডিস্টাল এই শব্দটা অনেক ক্ষেত্রেই পাবেন, যেমন জয়েন্টের ক্ষেত্রে লেখা আছে, যেমন ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ক্ষেত্রে লেখা আছে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এগুলো তো সরাসরি নাম, কিন্তু এর বাইরেও অন্যান্য যে বডি স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে প্রক্সিমাল ডিস্টালি বিভিন্ন নামে যখন ডেসক্রাইব করা হয় তখন এই শব্দগুলো ইউজ করা হয়। যে প্রক্সিমাল মিন্স ক্লোজার টু দ্য সেন্টার অফ দি বডি, ফর এক্সাম্পল দ্য শোল্ডার ইজ প্রক্সিমাল ইন রিলেশন টু দ্য হ্যান্ড, যে বডির সেন্টারের কাছাকাছি যে স্ট্রাকচার গুলো থাকবে সেই স্ট্রাকচার গুলোকে প্রক্সিমাল স্ট্রাকচার বলা হচ্ছে, সেন্টার থেকে দূরে যে স্ট্রাকচার গুলো থাকবে সেগুলোকে ডিস্টাল স্ট্রাকচার বলা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে হচ্ছে যে ডিস্টাল হচ্ছে means from the center of the body, for example the hand is distal in relation to the head। তারপর শব্দ আছে সুপারফিশিয়াল আর ডিপ। এইটা যে ডেটা হচ্ছে যে সুপারফিশিয়াল মানে যেটা হচ্ছে ইউজুয়ালি বডি সারফেসের দিকে অথবা বাইরের দিকে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোকে বলা হয় সুপারফিশিয়াল, আর ভিতরের দিকে যে স্ট্রাকচার গুলো থাকে, ইনসাইডে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোকে ডিপ স্ট্রাকচার বলা হয়। এটাও কিন্তু একটার সাপেক্ষে আরেকটা বলা হচ্ছে। যদি আপনি এখন কি করেন যে যদি আপনি ধরেন যে যদি খুব কি করতে চান, যেমন পেটের ক্ষেত্রে ধরেন যে অ্যাবডোমিনাল স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ওয়ালে যে স্কিন আছে এটা সুপারফিশিয়াল স্ট্রাকচার হবে, আবার পেটের ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো হচ্ছে ডিপ স্ট্রাকচার হবে। আবার যদি আপনি অ্যাবডোমিনাল ওয়ালের কথা চিন্তা করেন, ওখানে স্কিন আছে, ওখানে মাসেল আছে, ওখানে এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা আছে, এখন যদি এটার কথা চিন্তা করেন তাহলে কিন্তু স্কিনটা হচ্ছে সুপারফিশিয়াল হবে, আর মাসেল গুলো তখন স্কিনের সাপেক্ষে কিন্তু ওইটা হচ্ছে ডিপ স্ট্রাকচার হবে। কি বললাম বোঝা গেল? আমি কি বললাম বুঝতে পারলেন? স্যার আরেকবার একটু বলেন। সুপারফিশিয়াল আর ডিপ এই শব্দটা আমি বললাম যে ইউজুয়ালি যে সহজ সরল ভাষায় যে আপনার বডি সারফেসের দিকে অথবা বডির বাইরের দিকে যে স্ট্রাকচার গুলো থাকবে সেই স্ট্রাকচার গুলোকে সুপারফিশিয়াল বলা হচ্ছে, আর বডির ভিতরের দিকে যে স্ট্রাকচার গুলো থাকতেছে ইউজুয়ালি এটা হচ্ছে সাধারণ অর্থে এগুলোকে ডিপ স্ট্রাকচার বলা হচ্ছে। কিন্তু যখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করা হয় তখন কিন্তু ধরেন আপনার কথা যেটা আমি বলি, এখন যদি ধরেন আপনি শুধুমাত্র পেটের ভিতরে আপনি কম্পেয়ার করেন যে পেটের ভিতরে আপনি স্ট্রাকচার একটা ধরেন স্প্লিন আছে, বলেন স্টোমাক আছে, তার পিছনে আছে তার ভিতরের দিকে আছে হচ্ছে প্যানক্রিয়াস, এখন যদি এই দুইটার কথা চিন্তা করেন তাহলে কিন্তু তখন কিন্তু এটা যদিও এটা শরীরের ভিতর ডিপ স্ট্রাকচার হিসেবে পরিচিত, কিন্তু যখন শরীরের ভিতরে দুইটা স্ট্রাকচার কম্পেয়ার করবেন তখন কিন্তু স্টোমাকটা সুপারফিশিয়াল হবে, আবার প্যানক্রিয়াসটা তখন হচ্ছে ডিপ স্ট্রাকচার হিসেবে তখন অভিহিত করা হয়। আবার আপনি স্কিনে ওই যে আপনি ধরেন আপনার অ্যাবডোমিনাল ওয়ালের কথা চিন্তা করেন, পেটের যে ওয়াল আছে, এখন এই ওয়ালে তো স্কিন আছে, এখানে মাসেল আছে, এখানে তারপরে ফাসা আছে, এখন যদি স্কিনের সাথে আপনি ফাসার কম্পেয়ার করেন তাহলে স্কিনটা হচ্ছে সুপারফিশিয়াল, ফাসাটা হচ্ছে তখন হচ্ছে ডিপ। বুঝা গেল? জি স্যার। মানে সাধারণ অর্থে হচ্ছে যে স্ট্রাকচার গুলো আপনার বডির বাইরের দিকে সারফেসের দিকে অথবা বাইরের দিকে থাকবে সেটা সুপারফিশিয়াল, আর যেগুলো হচ্ছে বডির ভিতরের দিকে থাকবে সেগুলো হচ্ছে ডিপ স্ট্রাকচার, ডিপ বলা হয়। এখন যখন কম্পেয়ার করা হয়, রিলেশন করা হয়, তখন কিন্তু ওই দুইটা অথবা তিনটা স্ট্রাকচারের কোনটা বাইরের দিকে আছে আবার কোনটা ভিতরের দিকে আছে তখন সেইভাবে সুপারফিশিয়াল আর ডিপ নামে অভিহিত করা হবে। আবার এই দুইটা স্ট্রাকচারের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। অনেক ক্ষেত্রে এইরকম শব্দটা ইউজ করা হয় যে ইন্টারমিডিয়েট শব্দটাও কিন্তু ইউজ করা হয় যখন সুপারফিশিয়াল তিনটা স্ট্রাকচারে কম্পেয়ার করা হয়, তখন কিন্তু একটা সুপারফিশিয়াল হবে, একটা ডিপ হবে, আর একটা হচ্ছে মাঝখানে, সেটা একটা হতে পারে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হতে পারে, সবগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার হবে। এখন অ্যাবডোমিনাল ওয়ালের কথা চিন্তা করলে স্কিন সবচেয়ে বাইরের দিকে থাকতেছে, তারপরে ফাসাতে, তারপর সুপারফিশিয়াল ফাসা, তারপর ডিপ ফাসা, তারপর মাসেল, তারপর হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা থাকে, এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার থাকে, তাহলে ওখানে স্কিনটা হচ্ছে সুপারফিশিয়াল, এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ারটা হচ্ছে ডিপ, আর মাঝখানে যে স্ট্রাকচার গুলো সবগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার হবে।
বুঝা গেল? জি স্যার। মানে আপনি স্যান্ডউইচের কথা চিন্তা করলেন না, স্যান্ডউইচের বাইরের যে পাউরুটির অংশ সেটা হচ্ছে সুপারফিশিয়াল, নিচের দিকেরটাও সুপারফিশিয়াল, মাঝখানে যে আপনি স্যান্ডউইচের যে লেয়ার দেওয়া থাকে ডিম অথবা অন্য কোনো কিছু দিয়ে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার। এরপর হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্ট গুলো যে বিষয়তে, এই মুভমেন্ট গুলো আপনাদেরকে যখন জয়েন্ট পড়ানো হবে, তারপর মাসেল পড়ানো হবে, তখন এই মুভমেন্ট গুলো, তখন আপনাদের এই বিভিন্ন ধরনের মুভমেন্ট গুলো চলে আসবে, যে যে কোন মাসেল কি মুভমেন্ট করে, কোন জয়েন্টে কি মুভমেন্ট হয়, সেই জিনিসগুলো তখন। এখন এইগুলো জাস্ট একটু মনে রাখা, পরবর্তীকালে যখন ওই টপিকস গুলো পড়ানো হয়, যাতে ওই জিনিসগুলো আপনি ঠিকমতো আন্ডারস্ট্যান্ড করতে পারেন। এখন মুভমেন্টের ভিতরে অনেক ধরনের মুভমেন্ট আছে। এখানে মোটামুটি যে কমন যে মুভমেন্ট গুলো বডিতে হয়, বডির বিভিন্ন জয়েন্টে হয়, বিভিন্ন মাসেল গুলো যে মুভমেন্টে পার্টিসিপেট করে, সেগুলো এখানে দেয়। ফ্লেকশন, যে ফ্লেকশন এখানে কতগুলো ছবি দিয়েছে। ফ্লেকশনে মানে হচ্ছে বেন্ডিং এ জয়েন্ট অর ডিক্রিজিং দ্য অ্যাঙ্গেল বিটুইন টু বোনস। যে কোন একটা জয়েন্টকে যখন আপনি বেন্ড করেন অথবা দুইটা বোনসের মাঝখানে যখন বিভিন্ন মুভমেন্ট করার সময় যে অ্যাঙ্গেলটা কমে যায়, সেই মুভমেন্টটাকে বলা হয় ফ্লেকশন মুভমেন্ট। এখন সব ফ্লেকশন মুভমেন্ট কিন্তু একই রকম না, মানে এখানে ফ্লেকশনের বিভিন্ন যে সব জয়েন্টে তো ফ্লেকশন এক্সটেনশন এই মুভমেন্ট গুলো হয় না, যে জয়েন্ট গুলোতে ফ্লেকশন এক্সটেনশন হয় সবগুলো কিন্তু একই ওয়েতে হয় না। এই জন্য হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা সরাসরি এটা হয়তো আপনারা পড়ছেন, অনেকে দেখছেন, কিন্তু তারপরে এটা প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন এই জিনিসগুলো হয়তো আরো ভালো করে মনে থাকবে। এখানে যেমন এখানে যে আপনার শোল্ডারের ফ্লেকশন এটা হচ্ছে যে শোল্ডারকে যখন সামনের দিকে উঠানো হয় তখন এটাকে ফ্লেকশন বলা হয়। আবার যদি শোল্ডারটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয় তখন এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আবার আপনি এলবোর ক্ষেত্রে যদি দেখা যায়, এটা হচ্ছে এলবো ফ্লেকশন, আবার এটা হচ্ছে এলবো এক্সটেনশন। আবার রিস্টের ক্ষেত্রে এটা হচ্ছে রিস্ট ফ্লেকশন, আবার এটা হচ্ছে রিস্ট এক্সটেনশন। তারপরে যে ফিঙ্গার নরমাল পজিশনে কিন্তু ফিঙ্গার হচ্ছে এক্সটেন্ডেড পজিশনে থাকে। ফিঙ্গারকে যখন আপনি ভাঁজ করবেন সেটা হচ্ছে ফিঙ্গার ফ্লেকশন। আবার নিটাকে যখন বেন্ড করবেন তখন সেটা আছে নি ফ্লেকশন। আর অ্যাঙ্কেলটার যেটা আছে, অ্যাঙ্কেলটা উপরে উঠাইলে সেটাকে ডরসিফ্লেকশন বলে, অ্যাঙ্কেলটা নিচে নামালে সেটাকে প্লান্টার ফ্লেকশন বলে। এরকম যে নামগুলো করা আছে, যেগুলো অরিজিনালি ছবিতে দেখায় খুব একটা হয়তো আপনি বোঝানো মুশকিল হবে। এটা যদি সরাসরি না দেখানো হয় তাহলে অনেক ক্ষেত্রে হয়তো এই মুভমেন্ট গুলো যে একবার মনে রাখা অনেক সময় একটু জটিলতা তৈরিও হতেও পারে। তাহলে হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে কোন একটা জয়েন্টে যখন বেন্ড করা হয় এবং যেটার কারণে দুইটা বোনসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে, নরমাল যে অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা যখন কমে যায় সেইটাকে বলা হচ্ছে ফ্লেকশন। বুঝা গেল? এখানে কতগুলো শব্দ, যেমন এখানে এটা হচ্ছে ফ্লেকশন, এটা হচ্ছে নি ফ্লেকশন, আবার এটা হচ্ছে নি এক্সটেনশন, আবার এটা হচ্ছে হিপ ফ্লেকশন, আবার এটা হচ্ছে হিপ এক্সটেনশন। এই মুভমেন্টটা হচ্ছে হিপ এক্সটেনশন, এটা হচ্ছে নি ফ্লেকশন। এখানেও আবার এই যে এখানে যে থাম্বে যেমন যেটা দেওয়া আছে, এটা হচ্ছে যে এটা ফ্লেকশন, আবার এটাকে যখন কি করা আছে এটা হচ্ছে এক্সটেনশন। আবার এখানে অ্যাবডাকশন অ্যাডাকশন আছে। এক্সটেনশন হচ্ছে straightening a joint or increasing the angle between the two bones। ওইটার বিপরীতটা হচ্ছে ফ্লেকশনের বিপরীতটা হচ্ছে এক্সটেনশন। আবার হাইপার এক্সটেনশন নামে একটা শব্দ পাওয়া যায়, যে কিছু কিছু ক্ষেত্রে আপনার জয়েন্টে যে নির্দিষ্ট যে অ্যাঙ্গেলটা মানে এক্সটেনশনের মাধ্যমে যতটুকু আপনি যে মুভমেন্ট করতে পারবেন, অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণে অথবা বিভিন্ন ট্রমার কারণে দেখা যায় যে জয়েন্ট অথবা জয়েন্টের ওই যে স্ট্রাকচার গুলো জয়েন্টকে স্টেবিলাইজ করে, সেখানে যদি কোনো পরিবর্তন হয়, যেমন মাসেল, লিগামেন্ট, এগুলোতে যদি কোনো ইনজুরি হয়, জয়েন্টের যদি কোনো পরিবর্তন হয়, তখন দেখা যায় যে
ওইখানে যে স্বাভাবিক যে পরিমাণ এক্সটেনশন হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণ এক্সটেনশন হতে পারে, সেইটাকে বলা হয় হাইপার এক্সটেনশন। এবং অনেকের জয়েন্টে হাইপার এক্সটেন্ডেড থাকে, যেমন দেখবেন যে অনেকের নি জয়েন্ট হাইপার এক্সটেন্ডেড থাকে, অনেকের এলবো জয়েন্ট হাইপার এক্সটেন্ডেড থাকে। তারপর হচ্ছে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। অ্যাবডাকশন হচ্ছে মুভিং এ বডি পার্টস টুয়ার্ডস দ্য মিড লাইন অফ দি বডি। যে বডির কোন একটা পার্টকে যদি আপনি মুভ করে বডির মিড লাইনের দিকে নিয়ে আসেন সেটা হচ্ছে অ্যাবডাকশন, আর যেটা হচ্ছে বডি পার্টকে মিড লাইন থেকে দূরে নিয়ে যাবেন সেটা হচ্ছে অ্যাডাকশন। অ্যাডাকশন হচ্ছে মুভিং এ বডি পার্ট টুয়ার্ডস দ্য মিড লাইন, আর এটা অ্যাডাকশন। আর অ্যাবডাকশন আছে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। এবং অ্যাবডাকশন এই শব্দটা যে কমনলি আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয়, বলেন কোন ক্ষেত্রে? যে অ্যাবডাকশন এই শব্দটা বিভিন্ন সময় দেখবেন যে ইউজ করা হয়, যে পেপার পত্রিকাতে অ্যাবডাকশন এই শব্দটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। কোন ক্ষেত্রে ইউজ করা হয়? পত্রিকা পড়েন? আপনারা কি পত্রিকা পড়েন আপনারা? স্যার বাংলাটা পড়া হয়। অ্যাবডাকশন এই শব্দটা ইউজ করা, অপহরণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাবডাকশন। যে ইউজুয়ালি এই শব্দটা ইউজ করা হয় কারণ যখন মা বাবা থেকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থেকে বাচ্চা অথবা কাউকে অপহরণ করে দূরে নিয়ে যায় তখন এই শব্দটা ইউজ করা হয় অ্যাবডাকশন। আর এইখানে যেটা অ্যানাটমিতে অ্যাবডাকশন ইউজ করা হচ্ছে যে যে আপনি যে মুভমেন্টের মাধ্যমে আপনার কোনো বডির কোনো পার্টকে বডির মিডলাইন থেকে দূরে নিয়ে যাচ্ছেন সেটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। তাহলে হচ্ছে অ্যাবডাকশন এখানে যেমন এইটা হচ্ছে অ্যাবডাকশন, এটা হচ্ছে শোল্ডার অ্যাবডাকশন। আবার এইটাকে যখন বডির কাছাকাছি নিয়ে আসতেছেন সেটা হচ্ছে অ্যাডাকশন। আবার ওই যে এখানে উপরের দিকে যেটা লেখা ছিল যে এটা হচ্ছে অ্যাবডাকশন। আবার লোয়ার লিম্বের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবডাকশন। আবার এইটা যখন আপনি কাছাকাছি নিয়ে আসতেছেন সেটা হচ্ছে অ্যাডাকশন। আবার অ্যাবডাকশন আর অ্যাডাকশনের সাথে অনেক সময় রোটেশনকে অনেকে বিষয়টা অ্যাবডাকশনের সাথে রোটেশনকে অনেক সময় অনেকে মিলায়ে ফেলে, যেটা হচ্ছে একটু আলাদা জিনিস। যেটা হচ্ছে যে আপনার বডি পার্টটা যখন রোটেট করবে এবং সেটার কারণে আপনার যে সারফেসটা মিড লাইনের দিকে থাকার কথা সেটা বাইরের দিকে চলে যাবে, আবার যে সারফেসটা বাইরের দিকে থাকে রোটেশনের মাধ্যমে ভিতরের দিকে চলে আসবে সেইটা হচ্ছে আইদার এক্সটার্নাল রোটেশন হবে অথবা ইন্টারনাল রোটেশন হবে। এরপর হচ্ছে সুপাইনেশন, প্রোনেশন। এই শব্দটাও হচ্ছে কমন শব্দ। একটা হচ্ছে দান করা আর একটা বলা হয় যে দান গ্রহণ করে অথবা বলা হয় যে ঘুষ গ্রহণ করা, অনেকে যেটাকে বলে। যে ইউজুয়ালি প্রোনেশন হচ্ছে টার্নিং দা আর্ম অর ফুট ডাউনওয়ার্ড। যে আপনি যে মুভমেন্টের মাধ্যমে আপনার আর্ম অথবা ফুটকে ডাউনওয়ার্ড করবে, মানে আপনার পামটা নিচের দিকে থাকবে, সোলটা হচ্ছে নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে প্রোনেশন। এটা হচ্ছে প্রোনেশন। আর সুপাইনেশন হচ্ছে যখন আপনি যে আর্মটাকে টার্ন করার ফলে আপনার পামটা হচ্ছে সামনের দিকে থাকবে, তখন সেটা হচ্ছে সুপাইনেশন। যেমন আপনি যখন কোনো কিছু দান করবেন, দিবেন কাউকে, সেটা হচ্ছে প্রোনেশন। যে এখানে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে প্রোনেটরি মুভমেন্ট। আর যখন কোনো কিছু গ্রহণ করবেন সেটা হচ্ছে সুপাইনেশনের, ওই মুভমেন্টের মাধ্যমে আপনার বডি পার্টটা ওই পজিশনে অ্যানাটমিক্যাল পজিশনে যাবে, তখন আপনি কোনো একটা জিনিস গ্রহণ করতে পারবেন। আবারও বলেন এটা সুপারনেশন প্রোনেশন। সুপাইনেশন, প্রোনেশন যেটা হচ্ছে যে আপনি যে মুভমেন্টের মাধ্যমে, এখানে সুপাইনেশন প্রোনেশন পায়েও হয় কিন্তু পাটা আপাতত বাদ রাখেন, কারণ পায়ের প্রোনেশন সুপাইনেশন একটু, এটা শুধুমাত্র একটা সিম্পল না, এটা আবার একটু জটিলতা আছে। এই জন্য এখানে সুপাইনেশন প্রোনেশনটা শুধু হাতের পায়ে আপাতত মনে রাখেন, যে আপনি যে মুভমেন্টের মাধ্যমে আপনার যে পাম যেটা সেটাকে সামনের দিকে আসবে, নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে সুপাইনেশন। আর যে মুভমেন্টের মাধ্যমে পামটা
নিচের দিকে চলে ডাউনের দিকে চলে যাবে সেটা হচ্ছে প্রোনেশন। যেমন আপনি কোনো কিছু একটা দিচ্ছেন কাউকে, আপনি যে মুভমেন্টের মাধ্যমে এটা দিচ্ছেন সেটা হচ্ছে প্রোনেশন, আর যে মুভমেন্টের মাধ্যমে আপনি এটা গ্রহণ করতেছেন সেটা হচ্ছে সুপাইনেশন। বুঝা গেল? জি স্যার। Supination ওইটা যে turning the arm or foot upward, the palm or sole of the foot up, আর ওইটাতে ছিল আছে palm or sole of the foot down। এরপর আছে retraction protraction। এটা মেইনলি হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ করা হয়, এটা হচ্ছে থুতনিটাকে যখন সামনের দিকে আপনার মুভ করা হয় তখন সেটাকে বলা হয় প্রোট্রাকশন, আর যখন পিছনের দিকে নেওয়া হয় তখন সেটাকে বলা হয় রিট্রাকশন। এখানে যখন একটা ছবি দেখেন যে থুতনিটা এরকম করে আছে, তখন এটা হচ্ছে প্রোট্রাকশন। থুতনিটা যখন আবার পিছনের দিকে নিউট্রাল পজিশনে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রিট্রাকশন। আর বডিতে এখানে রিট্রাকশন প্রোট্রাকশন, যে সামনের দিকে যখন করে রাখে ঝুঁকে থাকে তখন সেটাকে বলে প্রোট্রাকশন, আর যখন স্ট্রেট পিছনের দিকে চলে আসে বুক টান করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে রিট্রাকশন। Retraction তাহলে হচ্ছে মুভিং এ পার্ট ব্যাকওয়ার্ড, আর প্রোট্রাকশন হচ্ছে মুভিং এ পার্ট ফরওয়ার্ড। তারপর ইলিভেশন ডিপ্রেশন। ইলিভেশন যে রেইজিং এ পার্ট, আর ডিপ্রেশন হচ্ছে যে লোয়ারিং এ পার্ট। ইউজুয়ালি এলিভেশন এই শব্দটা হচ্ছে যে এইটা যে আপনার অনেক সময় দেখবেন যে বিভিন্ন কারণে মানুষ শ্রাগিং করে, যে কোনো কিছু পছন্দ না হলে কোনো কিছুতে আপনার বলা হয় যে নেগেটিভ কোনো কিছু থাকলে তখন বডিতে এইরকম করা হয়, যেটা হচ্ছে ইউজুয়ালি সেটা হচ্ছে এলিভেশন, যেখানে আপনি বডি পার্টটাকে বিশেষত শোল্ডার জয়েন্ট এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার গুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন। যখন আপনি রিল্যাক্স পজিশনে থাকবেন তখন সেটা হচ্ছে ডিপ্রেশন। যখন সেই পার্টটা আপনি যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবেন তখন হচ্ছে যে একটা নিউট্রাল একটা পজিশন থাকবেন, যখন আপনি রিল্যাক্স থাকবেন একেবারে বলা হয় যে হতাশায় ভুগতেছেন, সবকিছু ছেড়ে দিচ্ছেন, সেই অবস্থায় যে বডি পার্টটা থাকে শোল্ডারে সেটা হচ্ছে ডিপ্রেশন। এখন ডিপ্রেশন এই শব্দটা অনেকগুলো জায়গায় ইউজ করে। ডিপ্রেশন হচ্ছে রোগের নাম, যেটা বিষণ্ণতা। ডিপ্রেশনের বাংলা যেটা আবহাওয়ার ক্ষেত্রে নিম্নচাপ, কিন্তু এই ডিপ্রেশন হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ডিপ্রেশন। আজান হচ্ছে, আমি একটু পরে আবার শুরু করতেছি। হ্যাঁ, আবার শুরু করেছে। এলিভেশন ডিপ্রেশন নিয়ে কোনো কনফিউশন নেই তো? জি না স্যার। নো স্যার। তারপর রোটেশন, যেটা বলা হচ্ছে যে কোনো একটা বডি পার্ট যখন টার্ন করা হয়, যার কারণে বডির ওই পার্টটা যে নরমালি যে অ্যানাটমিক্যাল পজিশন থেকে সেই পজিশন থেকে বাইরের দিকে অথবা ভিতরের দিকে চলে আসে, তখন সেটাকে বলা হচ্ছে রোটেশন। এখন রোটেশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল রোটেশন আর মিডিয়াল রোটেশন, আর একটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন আর ল্যাটারাল রোটেশন বলা হয়। ইন্টারনাল রোটেশন যে রোটেশনের মাধ্যমে যে বডি যে পার্টটা যে বাইরের দিকে ছিল সেই পার্টটা আরো ভিতরের দিকে চলে আসে, সেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন। আর যে রোটেশনের মাধ্যমে বডি যে পার্টটা ভিতরের দিকে ছিল সেটা বাইরের দিকে অথবা আরো বাইরের দিকে চলে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন অথবা ল্যাটারাল রোটেশন বলা হচ্ছে। যেমন এখানে শোল্ডারের ক্ষেত্রে কমনলি যেটা ইয়েছে যে
শোল্ডারের এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, যেখানে দেখা যাচ্ছে যে আপনার বডির যে ইনার সারফেস অফ দি আর্ম ছিল সেটা আপনি ল্যাটারাল রোটেশন করলে আরো বাইরের দিকে এক্সপোজ হয়ে যাবে, আর ইন্টারনাল রোটেশন করলে এটা আরো ভিতরের দিকে চলে আসবে। যেটা শোল্ডার জয়েন্টে রোটেশন হচ্ছে ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, তারপর হিপ জয়েন্টে এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন। তারপর ফ্লেকশনের আরেকটা ল্যাটারাল ফ্লেকশন, এটা ইউজুয়ালি এই ফ্লেকশনটা ইউজুয়ালি এই শব্দটা ইউজ করা হয় যখন আপনার বডি পার্টটাকে সাইডের দিকে মুভমেন্ট করা হয়, এবং সাইডের দিকে মুভমেন্ট করলে যে দুইটা বোনসের অথবা যে জয়েন্টের যে অ্যাঙ্গেল থাকে সেটা কমে যায়, সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন। ইউজুয়ালি এই শব্দটা ইউজ করা হয় স্পাইনের মুভমেন্টের ক্ষেত্রে, ভার্টিব্রাল যে আপনি সাইডের দিকে যে মুভমেন্টটা করাই সেটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট অথবা ল্যাটারাল ফ্লেকশন। তারপর ইনভার্সন এন্ড ইভার্সন, যেটা পায়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ইনভার্সন যে মুভমেন্টের মাধ্যমে আপনি পাটাকে ভিতরের দিকে টার্নিং দ্য অ্যাঙ্কেল মিডিয়ালি সো দ্যাট দ্য প্ল্যান্টার সারফেস অফ দি ফুট ফেসেস মিডিয়ালি, যে মুভমেন্ট করলে আপনি আপনার সোলটা মিডিয়ালি ফেস করবে দেখাবে, সেটা হচ্ছে ইনভার্সন। আর যে মুভমেন্ট করলে আপনার সোলটা ল্যাটারাল সাইডে দেখা যাবে, প্ল্যান্টার সারফেসটাকে ল্যাটারালি দেখা যাবে, সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে ইভার্সন। Reversion turning the angle so the plantar surface faces laterally. নরমালি দেখবেন যে আপনাদের অনেকের তো পা মস্কায় গেছে না, অনেকের পা মস্কানোর সময় যেটা হয় যে পায়ের নিচে কোনো কিছু যখন পড়ে তখন সাডেনলি পাটা হচ্ছে ভিতরের দিকে ইনভার্টেড হয়ে যায়, তখন কিন্তু পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টটা তখন ছিঁড়ে যায়, এবং এটা হচ্ছে বলা হয় যে ইনভার্সন ইনজুরি বলা হয়। তাহলে ইনভার্সন আছে টার্নিং দ্য সোল অফ দ্য ফুট ইনওয়ার্ড, আর ইভার্সন আছে টার্নিং দ্য সোল অফ দ্য ফুট আউটওয়ার্ড। তারপর আছে ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। অ্যাঙ্কেলের ক্ষেত্রে বলা আছে অ্যাঙ্কেলটা যদি উপরের দিকে, অ্যাঙ্কেল মুভমেন্ট ব্রিংিং দ্য ফুট টুয়ার্ডস দ্য শিন। শিন কোনটা? শিনের তো নাম শুনছেন, টিবিয়া বোনকে শিন বোন বলে। টিবিয়াল বোনকে শিন বোন, টিবিয়ার পুরাটা তো শিনার, যে আপনার টিবিয়ার যে মিডিয়াল সারফেসে যে অংশের উপরে কোনো মাসেলের অ্যাটাচমেন্ট, শুধুমাত্র ওই বোনসের উপরের দিকে স্কিনের কাভারিংসটা থাকে, ওই অংশটুকুকে বলা হয় শিন অফ দি টিবিয়া। যেখানে মানুষ খেলাধুলা করার সময় গার্ড পরে যে প্রোটেকশন নেওয়ার জন্য, যে কারণ ওইখানে যেহেতু অ্যাসোসিয়েটেড কোনো স্ট্রাকচার নেই, এইটার কারণে এটাতে ইনজুরি হওয়ার ঝুঁকি অনেক বেশি। যদি সরাসরি আপনি বাড়ি খান অথবা সরাসরি কারোর সাথে সংঘর্ষ হয় তাহলে ওইখানে শিন অফ দি টিবিয়া ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য যারা ফুটবল খেলে, যারা ক্রিকেট খেলে, বিশেষত উইকেট কিপার, ব্যাটসম্যান, তারা কিন্তু যেটা মেইনলি পরে হচ্ছে যে প্যাডটা পরে অথবা গার্ডটা পরে, সেটাকে মেইনলি পরে হচ্ছে যে টিবিয়ার শিনটাকে প্রোটেক্ট করার জন্য। আর প্ল্যান্টার ফ্লেকশন হচ্ছে যে অ্যাঙ্কেলটা যখন নিচের দিকে, অ্যাঙ্কেল মুভমেন্ট পয়েন্টিং দা ফুট ডাউনওয়ার্ড, যে অ্যাঙ্কেলটা যখন নিচের দিকে মুভমেন্ট করা হয় সেটাকে প্ল্যান্টার ফ্লেকশন, আর উপরের দিকে মুভমেন্ট করলে সেটাকে বলা হচ্ছে ডরসিফ্লেকশন। তারপর রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন। রেডিয়াল ডেভিয়েশন হচ্ছে যে আপনি অ্যানাটমিক্যাল পজিশনে যদি আপনার রিস্টটাকে যে মিডিয়াল সাইডে ডেভিয়েট করেন, মুভমেন্ট করেন, তখন সেটা হচ্ছে আলনার ডেভিয়েশন। আর যদি এটা ল্যাটারাল সাইডে মুভমেন্ট করেন তখন সেটা হচ্ছে রেডিয়াল ডেভিয়েশন। যেটা আছে অ্যানাটমিক্যাল পজিশনে যদি আপনি মুভমেন্ট অফ দ্য রিস্ট টুয়ার্ডস দ্য রেডিয়াস অর ল্যাটারাল সাইড, কারণ নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে আপনার হাতের যে ফোরআর্মের যে দুইটা বোনস থাকে, রেডিয়াস এবং আলনা, রেডিয়াসটা বাইরের দিকে থাকে এবং আলনাটা থাকে হচ্ছে ভিতরের দিকে। আর ulnar deviation movement of the wrist towards the ulna or medial side. Ulnar deviation, medial deviation নিয়ে কোনো কনফিউশন নেই তো? নো স্যার।
যে নরমালি দেখবেন কিছু কিছু রোগ হলে আপনার হাতের পজিশনটা ডেভিয়েটেড হয়ে যায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা রোগ, নাম অনেকেই শুনছেন যে এটা কমন একটা আর্থ্রাইটিস, এটা অনেকেরই হয়। এবং এই আর্থ্রাইটিস হলে অনেকেরই আছে যে বিভিন্ন জয়েন্ট গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন তাদের বিভিন্ন ডিফর্মিটি হয়। এবং অনেকেরই আছে যে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাদের এই রিস্ট জয়েন্ট ডেভিয়েশন থাকে, অনেকের আলনার ডেভিয়েশন থাকে, অনেকের রেডিয়াল ডেভিয়েশন থাকে, এরকম বিভিন্ন ডেভিয়েশন থাকে। আবার তারপরে যে আপনাদের অনেকের ফ্র্যাকচার হওয়ার পরেও দেখা যায় যে এইরকম যেমন পোলিস ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার, যেটা রেডিয়াসের ডিস্টাল এন্ড ফ্র্যাকচার হলে অনেকের হাতটা তখন ডেভিয়েটেড হয়ে যায়। তারপর অপোজিশন, এই মুভমেন্টটা মেইনলি হচ্ছে যে থাম্বের মুভমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। যে থাম্বে যে মুভমেন্টটা করা হয় এটা হচ্ছে মুভমেন্ট অফ দি থাম্ব অ্যাক্রস